নমস্কার বন্ধুরা, এবার কি তাহলে 2014 সালের টেট পরীক্ষাটা পুরোপুরিভাভাবে বাতিল করতে চলেছে কলকাতা হাইকোর্ট? তো এই প্রশ্নটা কিন্তু এখন চারিদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে। কেননা আমরা গত কিছুদিন আগে 2016 সালের যে এসএসসি নিয়োগটা হয়েছিল সেই বিষয়ে একটা মামলার শুনানি হয় এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে 2016 সালের যে এসএসসি নিয়োগ বা 26,000 যে শিক্ষক নিয়োগ হয়েছিল তাদের পুরো প্যানেলটাকেই কিন্তু বাতিল করে দিয়েছে। তো এরপরেই কিন্তু সৃষ্টি হয় জল্পনার। কেননা 2016 সালের এসএসসি নিয়োগটা হয়েছিল পুরোপুরিভাবে দুর্নীতিগ্রস্ত। তেমনই 2014 সালে যে টেট পরীক্ষাটা হয় তার পরিপ্রেক্ষিতে 2016 সালে যে 42,000 শিক্ষক নিয়োগ এবং 2020 সালে যে 16,500 শিক্ষক নিয়োগ হয় এটাও কিন্তু পুরোপুরিভাবে দুর্নীতিগ্রস্ত। তো যদি এসএসসিরা বাদ পড়তে পারে, অর্থাৎ 2016 সালের এসএসসি প্যানেল যদি বাদ হতে পারে, সেক্ষেত্রে 2016 এবং 20 সালের প্যানেল বাতিল হবে না কেন? এটাই কিন্তু এখন সবার মনের মধ্যে প্রশ্ন। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা বা নিয়োগরত শিক্ষকরা রয়েছে তাদের জন্য কিন্তু একটা চিন্তার ভাঁজ এই মুহূর্তে সবার কপালে দেখা দিচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলি যে গত 22 তারিখে এই মামলা নিয়ে কিন্তু একটা শুনানি হয়, অর্থাৎ 2014 যে টেট পরীক্ষার ভিত্তিতে যে নিয়োগগুলি হয়েছে সেই নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত একটা মামলার শুনানি হয় এবং সেখানে বিচারপতি রাজশেখর মান্তা খুবই ইঙ্গিতপূর্ণ একটা কথা কিন্তু বলেছেন। তিনি বলেছেন যে দুর্নীতি সহকারে এসএসসিরা চাকরি পাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের চাকরিটা যদি বাতিল হতে পারে বা প্যানেলটা যদি বাতিল হতে পারে, তাহলে 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে যে নিয়োগগুলো হয়েছে এগুলোও কিন্তু দুর্নীতিগ্রস্ত। তো এর বিপক্ষে যদি প্রমাণ পর্ষদ না দিতে পারে তাহলে কিন্তু পুরোপুরিভাবে 59,000 যে শিক্ষক নিয়োগের প্যানেলটা সেটা কিন্তু পুরোপুরিভাবে বাতিল করতে চলেছে। তো এরকমটাও কিন্তু আমরা দেখতে পাবো আগামী 30 তারিখ। আগামী 30 তারিখ কিন্তু এই নিয়োগ দুর্নীতি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে। তো বন্ধুরা, গত 22 তারিখে রাজশেখর মান্তা কি বলেছে আশা করি তোমরা বুঝতে পারলে। তো তোমাদেরকে কোর্টের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের সামনে দেখো একটা পেজ কিন্তু আমি ওপেন করেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ সব ডিটেলস দেওয়া রয়েছে, কবে এটা ফাইল হয়েছে। 2022 থেকে কিন্তু এই কেসটা চলে আসছে বন্ধুরা। 2022 থেকে এখন পর্যন্ত বহুবার শুনানি হয়েছে। প্রথমে অমৃতা সিনহার বেঞ্চে এই কেসটার শুনানি হয়েছে, পরবর্তীতে অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে এই কেসটার শুনানি হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এই যে অমৃতা সিনহা, তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেখো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুনানি হয়েছে এবং অন্তঃপর কিন্তু এই কেসটা এখন রাজশেখর মান্থার এজলাসে কিন্তু রয়েছে এবং গত 22 তারিখে এই কেসটার শুনানি হয়েছে এবং 22 তারিখেই কিন্তু এরকম মন্তব্য করেছেন বিচারপতি রাজশেখর মান্থা। অর্থাৎ আগামী 30 তারিখ এই কেসটার পরবর্তী হেয়ারিং ডেট এবং ফাইনাল হেয়ারিং ডেট। তো ওই দিন আশা করছি একটা উত্তর আমরা পাবো। তো যদি পর্ষদ থেকে কোনো সদুত্তর দিতে না পারে কিংবা কোনো প্রমাণ দিতে না পারে তাহলে কিন্তু 2016 এসএসসিদের মতো 2014 যে প্রাইমারি পরীক্ষাটা সেই পরীক্ষাটাকেই টোটাল বাদ করে দিতে চলেছে। ঠিক আছে, আগামী দিনে 2014 টেট পরীক্ষা বলে কিন্তু আর থাকবে না। এই হচ্ছে ব্যাপার। তো গত শুনানিতে কি জাজমেন্ট দিয়েছে সেই বিষয়টা তোমাদের কাছে আলোচনা করছি, তোমরা একবার দেখে নাও। ঠিক আছে, তো বন্ধুরা 22 তারিখে যে শুনানিটা হয়েছে তার অর্ডার কপিটা তোমাদের কাছে তুলে ধরছি, সম্পূর্ণ বাংলায় আলোচনা করব। তো এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে WPA 2005/2022। তো এই হচ্ছে মোটামুটি কেস ডায়েরি নাম্বার এবং তার সালটা সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো এখানে কারা কারা পিটিশনার রয়েছে, কারা কারা রেসপন্ডেন্ট রয়েছে সেগুলো ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে যে দেখতে পাচ্ছ অর্ডারটা দেওয়া রয়েছে, দেখো অর্ডারটা কি রয়েছে। এই যে প্রথমে যে বিষয়টা রয়েছে দেখো, can one of 2004 each an application filed by the successful TET candidate in the recruitment process of 2016 they are successful in the TET 2014. The subject matter of the right petition is in fact the TET 2014 and the eligibility which occurred thereunder. This court is of the view that the applicant are necessary and proper of the instant প্রসিডিং। এর মানেটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2014 সালের ক্যান 1 হলো 2016 নিয়োগ প্রক্রিয়ার সফল টেট উত্তীর্ণদের দায়ের করা একটি আবেদন। তারা টেট 2014 সাফল্য যারা পেয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু একটা রিট পিটিশনের বিষয়বস্তু। ঠিক আছে, তো টেট 2014 এবং ঘটে যাওয়া অবৈধতাকে নিয়ে কিন্তু একটা রিট পিটিশন করা হয়েছে। তার অধীনে এই আদালতের দৃষ্টিভঙ্গি যে আবেদনকারীদের তাৎক্ষণিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয়
প্রয়োজনীয় এবং যথাযথ। তো পরবর্তী যে পার্টটা রয়েছে দেখো, দ্য আদার্স প্রেয়ার অফ ভ্যাকেটিং দিস কোর্ট অর্ডার ডেট 9th April 2024 ইজ নট কনসিডার অ্যাট দিস স্টেজ। দ্য সেট প্রেয়ার ইজ রিজার্ভ ফর বিং used at the time of final consideration of the right petition. All questions including the maintainability shall be heard। মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 9th April 2024 তারিখে এই আদালতের আদেশ খালি করার জন্য অন্য প্রার্থনা এবং পর্যায়ের বিবেচনা করা হয় না। তো উক্ত প্রার্থনাটি রিট পিটিশনের চূড়ান্ত বিবেচনার সময় আপিল দেওয়ার জন্য সংরক্ষিত বা রক্ষণাবেক্ষণ যোগ্যতা সহ সমস্ত প্রশ্ন কিন্তু শোনা হবে, এরকমটাই জানিয়েছে। তো পরবর্তী যে পার্টটা রয়েছে দেখো, 3 নম্বর যে পার্টটা রয়েছে, সিবিআই হ্যাজ ফাইলড অ্যান এফিডাভিট ইন কমপ্লিয়েন্স উইথ দ্য order dated 9th April 2024 and the same is taken on record। তাহলে সিবিআই 9 এপ্রিল 2024 তারিখে আদেশ মেনে একটি হলফনামা দাখিল করেছে এবং এটি রেকর্ড নেওয়া হয়েছে, অর্থাৎ এর রেকর্ড কিন্তু রয়েছে। তো পরবর্তী যে অর্ডারগুলো রয়েছে দেখো সেগুলো কি রয়েছে, এই 4 নম্বরটা রয়েছে, দ্য WBBP স্পিক এক্সটেনশন অফ টাইম টু respond to such affidavit. Such time is allowed prematurely until the next date of hearing, i.e. 30 April 2024. The board and any others answering respondent shall file affidavit in opposition to the main right petition on or before the next date of hearing. Let advance copies of the same be made of to the right petition by 27th April 2024। তো এখানে যে বিষয়টা বলেছে যে WBBP এর এই ধরনের হলফনামার প্রতিক্রিয়া জানাতে সময় বাড়ানোর অনুরোধ করে এবং শুনানির পরবর্তী তারিখ অর্থাৎ 30 এপ্রিল 2024 পর্যন্ত এই ধরনের সময় অস্থায়ীভাবে অনুমোদিত দেওয়া হয়। বোর্ড এবং অন্য কোনো উত্তরদাতার শুনানি পরবর্তী তারিখে বা তার আগে প্রধান রিট পিটিশনের বিরুদ্ধে হলফনামা দাখিল করবেন। 27 এপ্রিল 2024 মধ্যে রিট পিটিশনকারীদের কাছে এই অগ্রিম কপি তৈরি করতে হবে, এটাই কিন্তু নির্দেশ। তো পরবর্তী যে বিষয়টা কি বলেছে দেখো, দ্য অ্যাডেড রেসপন্ডেন্ট ইন WPA 2005 অফ 2022 শ্যাল অলসো ইউজ এনি প্লেন্ডিং দ্যাট দে মে চুজ টু দ্য রাইট পিটিশন অ্যান্ড এনি আদার্স সাপ্লিমেন্টারি এফিডাভিট অর অবজেকশন অর এফিডাভিট ফাইল্ড বাই এনি অফ দ্য parties by next date of hearing prematurely. Advance copies may be saved or the petitioner by 27th April 2024। অর্থাৎ 2022-এর WPA 2005-এর যোগ করা উত্তরদাতা স্থগিতভাবে শুনানির পরবর্তী তারিখের মধ্যে রিট পিটিশন এবং অন্য কোনো সম্পূরক হলফনামা বা আপত্তি বা হলফনামা যে কোনো পক্ষের দ্বারা দাখিল করা কোনো হলফনামার পত্র কিন্তু ব্যবহার করতে পারবে। 27 এপ্রিল 2024 এর মধ্যে আবেদনকারীদের অগ্রিম কপি দেওয়া যেতে পারে, ঠিক আছে। এবং পরবর্তীতে কি বলেছে দেখো, যে ইট ইজ মেড অ্যাবসলিউটলি ক্লিয়ার দ্যাট no adjournment shall be given to any parties on 30 April 2024 when the matter shall be taken up for final hearing as specially fixed matter at 10:30 AM। তো একটু আগে যে তোমাদেরকে বললাম 30 এপ্রিল কিন্তু চূড়ান্ত শুনানিটা হতে চলেছে। তো এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে ফাইনাল হিয়ারিং কিন্তু হবে এবং কোনো পার্টিকে পরবর্তী আর কোনো ডেট কিন্তু দেওয়া হবে না। তো পরবর্তী যে অপশানটা রয়েছে দেখো সেখানে কি বলেছে, এভিডেন্স অফ পেমেন্ট অফ কোর্ট ফি ইজ আইটেম NOS 6 and 7 আর টেকেন অন রেকর্ড। অর্থাৎ আইটেম 6 এবং 7-এর কোর্ট ফি প্রদানের প্রমাণ রেকর্ড ইত্যাদি মোটামুটি এগুলো দেওয়া রয়েছে। তো লিস্টেড এবারে কবে লিস্ট হয়েছে সেটা দেওয়া রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই হচ্ছে কিন্তু অর্ডার কপি। তো অর্ডার কপিতে কী কী রয়েছে আশা করি তোমরা দেখতে পেলে। পরবর্তী 30 তারিখে কিন্তু এই কেসটার ফাইনাল শুনানি হতে চলেছে এবং ওই দিনই আমরা জানতে পারবো যে 2014-র যে টেট পরীক্ষাটা সেটা বৈধ নাকি অবৈধ, ঠিক আছে। তো যেহেতু রাজশেখর মান্তা একটা ইঙ্গিতপূর্ণ বার্তা করেছেন, তো সেটার দরুন বলতে পারি
বাতিল হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই রয়েছে। ঠিক আছে, তো দেখা যাক 30 তারিখে কি আপডেট আসে, অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।